এবার তাহলে আমরা একটু ডিটেলসে যাব রিগার্ডিং ব্রাকা মিউটেশনস। এর আগে আমি অলরেডি বললাম যে কি কি পজিটিভ ফ্যাক্টরস হয় ক্যান্সারের, এবং ওভারঅল কোন কোন ক্যান্সার ভারতবর্ষে খুব এক্সটেন্সিভলি দেখা যায় মহিলাদের ক্ষেত্রে। তার মধ্যে ব্রেস্ট ক্যান্সার, সার্ভাইকাল, ওভেরিয়ান, এগুলো তো আছেই। আর আরো কিছু সংখ্যক ওরাল বা লিপ ক্যান্সার, কোলন ক্যান্সার, এগুলো দেখা যায়। তো ব্রাকা মিউটেশন হচ্ছে একটা খুব কমন মিউটেশন, যেটা বোথ ব্রেস্ট অ্যান্ড ওভারিয়ান ক্যান্সারে পাওয়া যায়। And দুটো ডিফারেন্ট জিন আছে, BRCA1, BRCA2, এবং সেইটা ডিপেন্ডিং অন কোনটা লাইফ টাইম রিস্ক গুলো ভ্যারি করে অ্যাকর্ডিং টু দ্য ক্যান্সার টাইপ। তো চট করে দেখে নিই। তো ব্রেস্ট ক্যান্সারের যেটা ম্যাক্সিমাম প্রবণতা ব্রাকা মিউটেশনের ক্ষেত্রে, এটা হচ্ছে 55 থেকে 72% যখন সেটা মানে BRCA1 মিউটেশন। আর BRCA2 হলে 45 থেকে 69। ওভারিয়ান ক্যান্সারে সেটা একটু কম, বাট স্টিল ইট ইজ প্রিটি হাই, স্পেশালি BRCA1টায় 39 থেকে 44%, অ্যান্ড BRCA2টা হচ্ছে 11 থেকে 17%। এবার একটা ধারণা মানুষের থাকে যে ছেলেদের ব্রেস্ট ক্যান্সার হয় না, বাট দ্যাটস নট ট্রু। Male breast cancer can also happen, even though it is rare, and this has up to like 6% of involvement with BRCA2 mutations. To an extent, pancreatic cancer is also shown to harbor BRCA mutations, and সেখানে দেখা যায় যে BRCA1টা স্লাইটলি ইনভলভড, আর 5 to 10% প্রপোর্শনে BRCA2। প্রস্টেট ক্যান্সারও কিছুটা ক্ষেত্রে দেখা গেছে BRCA2-র ইনভলভমেন্ট আছে। So this particular mutation is one of the major hereditary mutations which is transmitted from one generation to the other generation in an autosomal dominant fashion. মানে একটা সাইড থেকেও যদি কেউ পায়, মানে আইদার মায়ের সাইড থেকে বা বাবার সাইড থেকে, সেখানেও কিন্তু হতে পারে ক্যান্সার। তো সেই জন্য যাদের ফ্যামিলিতে থাকে, ইট ইজ অলওয়েজ বেস্ট টু গো ফর স্ক্রিনিং। So there are different types of BRCA tests available in India, like BRCA1, BRCA2 sequencing, germline panel by next generation sequencing, তো যেখানে ডিএনএটাকে সিকোয়েন্স করে দেখা হয় মিউটেশন আছে কিনা। তো নানা রকমের কোম্পানিজ আছে, কিছু হসপিটালস আছে যারা প্রোভাইড করে। ফর এক্সাম্পল মেডজিনোম, ম্যাপমাইজিনোম, হ্যাঁ, মেট্রোপলিস হেলথ কেয়ার, অ্যাপোলো 24/7, দেন র্যাডক্লিফ ল্যাবরেটরিজ। All these places, they provide this service. So anyone who has like a family history of this kind of mutations can definitely consult with their doctor and then get the screening test done. This will help save life. Similarly, outside of that, targeted mutation testing, that is family variant focus. So সেখানেও আর কি এগুলো দেখা যায় যে কারোর রিলেটিভের ক্ষেত্রে দেখা গেছে কোনো পার্টিকুলার ক্যান্সার আছে, সেখানে তাহলে একটা জেনেটিক স্ক্রিনিং করে দেখে নেওয়া যায়। অ্যান্ড সেখানেও টার্গেটেড ব্রাকা মিউটেশন অ্যানালিসিস তো হয়। এছাড়া কিছু কিছু কোম্পানি, ফর এক্সাম্পল মেডজেনো, মাল্টিজিন হেরিডিটারি ক্যান্সার প্যানেলসও করে, where more number of genes are assessed, like not only BRCA1, 2, but also other genes which I mentioned earlier, in case of like susceptibility to cancer. তো এই একটা অ্যাসেসমেন্ট থাকছে। তো বেসিক্যালি এইগুলোর হচ্ছে হেরিডিটারি লিঙ্কেজ, আর এছাড়া লাইফস্টাইল ফ্যাক্টরস তো আমি আগে বললাম। এইবার নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার। এটাও একটা খুব প্রিভ্যালেন্ট ক্যান্সার ইন্ডিয়াতে, এবং একটা মেজর জিনিস যেটা খুব ভাবে বোঝা দরকার হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার কিন্তু ইনহেরেন্টলি খুব স্লো গ্রোয়িং। মানে ইনিশিয়ালি যখন লিশনটা ফর্ম হয়, সেটাকে আমরা বলে থাকি সার্ভাইকাল ইনসিটু নিওপ্লাসিয়া। তো সেইটা থেকে ক্যান্সার হতে মোটামুটি 10 বছর সময় লাগে। তো অনেকটা টাইম থাকে যেখানে রেগুলার যদি স্ক্রিনিং করা হয়, তাহলে এই ক্যান্সারটাকে আটকানো যাওয়া সম্ভব। সো হোয়াট ইজ দ্য মেইন কজ ফর দিস? প্রাইমারিলি যেটা হয় সেটা হচ্ছে পারসিস্টেন্ট ইনফেকশন উইথ হাই রিস্ক টাইপস অফ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এইচপিভি বলে আমরা যেটাকে জানি। অ্যান্ড ইট ইজ মানে এটা কিন্তু ডিটেক্টেবল খুব ইজিলি ভায়া সার্টেন স্ক্রিনিং টেস্ট। কিরকম না, মোস্টলি যে দুটো স্ট্রেন হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের যেটা কজ করে এই ক্যান্সারটা, সেটা হচ্ছে HPV16 অ্যান্ড HPV18, যেটা কিনা 70% অফ সার্ভাইকাল ক্যান্সারের জন্য রেসপন্সিবল। কিন্তু আউটসাইড অফ দ্যাট দেয়ার আর আ কাপল মোর স্ট্রেনস which contribute to the rest, which include HPV31, 33, and 45. So HPV is a sexually transmitted virus, and majority of the infections are transient. কিন্তু যদি persistent infection হয়, তখন সেটা প্রিক্যান্সারাস লিশনস এবং ইভেন্চুয়ালি ক্যান্সারে কনভার্ট হতে পারে। নাও এই যে আবার সেই ঘুরে ফিরে একই পয়েন্টে আসা হচ্ছে যে clearance of infection, and it is dependent on immune system. So it's very essential to have regular checkup, do regular blood panels and screening, talk to your doctor, take multivitamin, proper diet to make sure you have a good immune system that will help you survive these kind of infections. But still সবসময় সেটা হয় না, এবং সেই জন্যই সার্ভাইকাল ক্যান্সার দেখা যায়। তো আদার কন্ট্রিবিউটিং ফ্যাক্টরস হচ্ছে ল্যাক অফ স্ক্রিনিং। কিরকম না, প্যাপস্মিয়ার যেটা আমি বলছিলাম, এটা খুবই একটা সিম্পল টেস্ট, গাইনোকোলজিস্টের অফিসে গেলেই ওরা করে দেবে। এবং এইচপিভি টেস্টিং, এটা করলে মোটামুটি বোঝা যেতে পারে যে কারুর
ইনফেকশন আছে কিনা বা কোনো রকম অ্যাবনর্মালিটি আছে কিনা। আর আমাদের কিন্তু একটা ভ্যাকসিনও অ্যাভেলেবল which is by Serum Institute of India, and it's known as the Sarvavac. So this has been already introduced, and it is good at reducing the risk of getting cervical cancer later. Now, এছাড়া আর কি কি অসুবিধে মানে আর কি কি কন্ট্রিবিউটিং ফ্যাক্টরস হয় ফর সার্ভাইকাল ক্যান্সার ইজ লাইক আর্লি ম্যারেজ এন্ড চাইল্ড বিয়ারিং, multiple pregnancies, poor genital hygiene, which can lead to infection and chronic inflammation, sexually transmitted diseases, and also immunosuppression, which is very evident in case of patients who are HIV positive. এছাড়া tobacco use তো আছে. Now, since I am speaking about the HPV vaccination, I'll definitely come across certain myths which are there around the vaccine but needs to be broken. So at the moment, HPV vaccination is recommended for girls between ages 9 to 14. But even with that, you need a regular screening that will help prevent cervical cancer. So let's talk about the different myths and facts. So নানা ধরনের ভুল ধারণা থাকে ভ্যাকসিনের সম্পর্কে, অনেকে ভয় পায় বিভিন্ন কারণে। তো সেটা একটু আলোচনা করা যাক। সার্ভাভ্যাক প্রমোটস আর্লি সেক্সুয়াল অ্যাক্টিভিটি, এটা কিন্তু একেবারেই ভুল ধারণা। অ্যাকচুয়াল যেটা ফ্যাক্ট সেটা হচ্ছে ভ্যাকসিন নেওয়ার সাথে কোনো রকম সেক্সুয়াল অ্যাক্টিভিটির কোনো রিলেশন নেই। ইট উইল অনলি হেল্প ইন প্রিভেনশন অফ দ্য সার্ভাইকাল ক্যান্সার। নেক্সট কি ভুল ধারণা, না সার্ভাভ্যাক ইজ আনসেফ অর পুয়ারলি টেস্টেড, এটাও একবারে ভুল। এটা নানা রকম রিগোরাস ক্লিনিক্যাল ট্রায়ালস এর থ্রু দিয়ে গেছে এবং সেফটি স্ট্যান্ডার্ডস মিট করেছে। দ্যাট ইজ ওয়াই ইট হ্যাজ বিন অ্যাপ্রুভড অ্যান্ড নাও ইটস অ্যাভেলেবল ইন দ্য মার্কেট অ্যান্ড ইটস সেফ অ্যান্ড এফেক্টিভ। Only sexually active women need the vaccine. This is wrong. A vaccine is most effective when given before a girl enters in any kind of reproductive phase, because vaccination is for prevention. সো এক্সপোজারের আগে যখন ভ্যাকসিনটা নেওয়া হবে তখনই এর কাজটা সব থেকে ম্যাক্সিমাম হবে। যেরকম আমরা ছোটবেলায় নিয়ে থাকি ডিপথেরিয়া, টিটানাস বা এই জাতীয় যে মাম্পস, এই জাতীয় জিনিসের এগেনস্টে যে আমরা ভ্যাকসিন নিই বাচ্চাবেলায়, যাতে করে পরবর্তীকালে আমাদের সমস্যাগুলো না হয়, ঠিক এটাও ওরকমই। আর একটা ভুল ধারণা হচ্ছে ইট কজেস ইনফার্টিলিটি। এটা কখনোই নয়। সার্ভাভ্যাকের সাথে ইনফার্টিলিটির কোনো রিলেশন, কোনো সাইন্টিফিক এভিডেন্স নেই। সেই জন্য এই ভুল ধারণার বেসিসে অনেকে নিতে চান না, বাট দ্যাট ইজ অ্যাবসলিউটলি রং। অনেকে বলে থাকেন 1 ডোজ ইজ এনাফ, সেটাও ঠিক নয়। 2টো ডোজ অ্যাজ পার রেকমেন্ডেশন, যেটা 9 থেকে 14 বছর বয়সী মেয়েদের জন্য, অ্যান্ড এনিওয়ান হু ইজ অ্যাবাভ 14 মানে 15 বছর ওল্ডার বা কোনো কারণে ইমিউন সিস্টেম যদি কম্প্রোমাইজ থাকে তাদের ক্ষেত্রে আরো বেশি নাম্বার অফ ডোজেস রেকমেন্ডেড। 3 অর মানে 3টে ডোজ লাগে, বাট এগুলো ডেফিনেটলি ডাক্তারের সাথে ডিসকাস করলে ওনারা আরো ক্লিয়ার করে দিতে পারবেন। সার্ভাভ্যাক প্রিভেন্টস অল টাইপস অফ সার্ভাইকাল ক্যান্সার, এটাও কিন্তু নয়। মানে একজন কেউ সার্ভাভ্যাক নেওয়া আছে বলে সে কোনো রকম ইয়ারলি স্ক্রিনিং করলো না, গাইনোকোলজিস্টের কাছে গেল না, বা প্যাপসমিয়ার টেস্ট করছে না, সেটা করলেও কিন্তু হবে না। তার কারণ হচ্ছে ভ্যাকসিনটা শুধুমাত্র এইচপিভি 16 আর 18 এর জন্য, which causes 70% of cervical cancers। এছাড়াও কিন্তু আরো এইচপিভি 31, 33 and 45 আছে যার এগেনস্টে এখন ভ্যাকসিন নেই। তো সেইগুলোর স্ক্রিনিং এর জন্য রেগুলারি টেস্টিং গুলো কিন্তু করা দরকার। আর সার্ভাভ্যাকের সাথে হেলদি হওয়ার কোনো সম্পর্ক নেই। এটা নেওয়া হচ্ছে শুধুমাত্র যাতে এই ইনফেকশনটাকে প্রিভেন্ট করা যেতে পারে। আর আরেকটা যেটা বড় ফ্যাক্ট সেটা হচ্ছে এটা শুধু মেয়েদেরকে নয়, এটা ছেলেদেরকেও দেয়া দরকার। তার কারণ হচ্ছে এইচপিভি ভ্যাকসিনেশন ছেলেদের ক্ষেত্রেও বেনিফিশিয়াল। কিভাবে না, এইচপিভি মেয়েদের ক্ষেত্রে সার্ভাইকাল ক্যান্সার করছে বা ওরাল ক্যান্সার করছে, বাট ছেলেদের ক্ষেত্রেও কিন্তু দেখা যায় এইচপিভির জন্য থ্রোট, অ্যানাস বা পেনিসের ক্যান্সার হতে পারে। তো এই জেন্ডার নিউট্রাল ভ্যাকসিনেশনটা সেটা অ্যাডপ্ট করলে ভালো। সেটা অবভিয়াসলি ডাক্তারদের সাথে আলোচনা করলে আরো বেটার আইডিয়া পাওয়া যাবে। সো এটা হচ্ছে ডিটেলস অফ লাইক ব্রেস্ট অ্যান্ড সার্ভাইকাল, যেটা আমি ডিসকাস করলাম। এবার আমরা নেক্সট আর একটা যেটা কমন ক্যান্সার সেটা হচ্ছে ওভেরিয়ান ক্যান্সার সম্পর্কে আলোচনা করব। সেটা কিরকম না, ওভেরিয়ান আমি আগেই বললাম, ব্রেস্ট অ্যান্ড ওভেরিয়ান দুটোই হচ্ছে BRCA1 BRCA2 মিউটেশনের সাথে রিলেটেড, এবং সেখানে এই জার্মলাইন মিউটেশনস গুলো থাকে। এছাড়া আরো কিছু কিছু জিনে মিউটেশন পাওয়া যায় এবং সেগুলোকেও রেগুলার ওই জেনেটিক স্ক্রিন ডাক্তারের সাথে আলোচনা করলে করা যেতে পারে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, ওই আর্লি মেনার্ক, লেট মেনোপজ বা এন্ডোমেট্রিওসিস, যেটা কিনা আর একটা ধরনের সিচুয়েশন মেয়েদের ক্ষেত্রে দেখা যায়, মহিলাদের ক্ষেত্রে, যেখানে আমাদের ইউটেরাসের যে লাইনিংটা এন্ডোমেট্রিয়াম সেইটা ভীষণ আনকন্ট্রোলড ভাবে বাড়তে থাকে, এবং যদিও সেটা ক্যান্সারাস নয় কিন্তু সেটা অতিরিক্ত বাড়ে এবং সেখান থেকে অনেক বেশি হেভি ব্লিডিং হয়। এটা রেগুলার হতে থাকলে সেখানে একটা প্রবণতা আছে যে সেখান থেকে কিছু কিছু ধরনের ক্যান্সার হতে পারে। সেজন্য যাদের এন্ডোমেট্রিওসিস আছে তাদের রেগুলার ডাক্তারের সাথে আলোচনা করাটা খুব দরকার। সো এন্ডোমেট্রিওসিস হচ্ছে আর একটা এই ধরনের ইস্যু, গাইনোকোলজিক্যাল ইস্যু, যেটা খুবই কম আলোচনা করা হয় এগুলো নিয়ে, বাট এটাও প্রচন্ড ভাবে পেইনফুল, এবং যদিও এটা বেনাইন সিচুয়েশন স্টিল এটা থেকে হতে পারে।
ফার্দার ক্যান্সার। আর এছাড়া হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি তো আছেই, যেটার কারণে অনেক সময় লোকের হয়, অ্যান্ড আউটসাইড অফ দ্যাট এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস যেগুলো আমরা আগে দেখেছিলাম। এইবার আউটসাইড অফ দ্যাট লাইক ক্যান্সার স্ফেয়ারের বাইরেও ইউট্রাসেও অনেক রকমের সমস্যা দেখা যায়। তো সেইটা যেরকম একটা প্রধান সমস্যা যেটা আজকাল খুব বেশি বেড়ে গেছে সব মহিলাদের ক্ষেত্রে, এবং অনেক ক্ষেত্রে যেটা হয় যে ফাইব্রয়েড সিচুয়েশনটা থাকলেও সেটা ডিটেক্টেড হয় না বা সেরকম সিমটম হয় না, সেজন্য অনেক সময় থাকলেও মহিলারা জানেন না। তো ফাইব্রয়েড বলতে আমরা কি বোঝাচ্ছি? ফাইব্রয়েডকে আমরা ইউটেরাইন ফাইব্রয়েড বা লিওমায়োমাও বলা হয়। এটা সাধারণত খুবই বিনাইন হয়, যেটা কিনা ইউট্রাসের ভেতরে ডেভেলপ করে বা গায়ে ডেভেলপ করে, এবং মোস্টলি যে ইউট্রাসের স্মুথ মাসল সেলস গুলো আছে বা কানেকটিভ টিস্যু আছে সেইখান থেকে এটা অরিজিনেট করে। তো ফিচার কি না, মেইন ফিচার হচ্ছে এগুলো বিনাইন টিউমার। এটা যদিও টিউমার ইউট্রাসের, কিন্তু এগুলো বিনাইন। প্রিভ্যালেন্স ইজ ভেরি হাই। 70 to 80% of the women by the age 50 সাধারণত তাদের কোনো না কোনো ফর্ম অফ ফাইব্রয়েড দেখা যায়, এবং এটা মেইনলি রিপ্রোডাক্টিভ এজেই ম্যাক্সিমাম দেখা যায়, মানে রিপ্রোডাক্টিভ এজ স্প্যানেই ডিউ টু এস্ট্রোজেন প্রজেস্টেরন এটা ম্যাক্সিমাম পাওয়া যায়। এর একটা খুব স্ট্রং হরমোনাল ইনফ্লুয়েন্স আছে। বাট ওই যে যেটা বললাম, এটা চান্স অফ কনভার্টিং ইনটু ক্যান্সার ইজ ভেরি ভেরি লো, ইট ইজ লেস দ্যান 1%। কিন্তু হতে পারে, একদম যে হয় না তা নয়, যদিও রেয়ার, বাট স্টিল এটা হতে পারে, যেটাকে আমরা বলে থাকি লেওমায়োসার্কোমা। তো সেটার আবার প্রগনোসিস কিন্তু খুব একটা ভালো নয়, সেই জন্য রেগুলার গাইনোকোলজিক্যাল চেকআপটা ভীষণভাবে দরকার। তো এরও ডিফারেন্ট টাইপস আছে, যেটা আমি একটা ছবি দিয়ে বোঝাচ্ছি। তো এইটা হচ্ছে আমাদের জেনারেল ইউট্রাসের ছবি। এটা হচ্ছে ইউটেরাইন ক্যাভিটি, যেটা লাইনিংটা হচ্ছে মায়োমেট্রিয়াম, এইটা হচ্ছে সার্ভিক্স, আর এইখানে হচ্ছে আমাদের যেটা এন্ট্রি, ভ্যাজাইনাল এন্ট্রি, আর দিস ইজ দ্য ফ্যালোপিয়ান টিউব, আর দিস ইজ দ্য ওভারি। তো এইখানে এই এতগুলো ডিফারেন্ট আমরা গ্রোথ দেখতে পাচ্ছি। তো ডিপেন্ডিং অন দ্য লোকেশন কোথায়, তার উপর আমরা ডিফারেন্ট নাম দিচ্ছি। যেটা এই ধরুন মাসেলের ভেতর, সেটাকে আমরা ইন্ট্রামিউরাল বলছি। কিছু কিছু আছে যেখানে একটা ছোট্ট একটা স্টক দিয়ে ঝুলছে, সেটাকে আমরা পেডাঙ্কুলেটেড সাবমিউকোজাল বলছি, কারণ সেটা ইউট্রাসের ভেতরে। কিছুটা হচ্ছে সাবমিউকোজাল, এইটা যেটা কিনা পার্শিয়ালি আর কি, কিছুটা ভেতরে কিছুটা বাইরে। এটা হচ্ছে খুবই, এইটা হচ্ছে যতগুলো আছে এর ভেতর এইটা ইজ আ লিটল টাফ টু, ইজ আ লিটল চ্যালেঞ্জিং, কারণ এটা পার্শিয়ালি ভেতরে আর পার্শিয়ালি বাইরে। এটা এখানে হচ্ছে পেডাঙ্কুলেটেড সাবসেরোজাল, যেটা বাইরের দিকে থাকছে, এটা সাবসেরোজাল, আর এখানে হচ্ছে সার্ভাইকাল। সো খুব মানে ডিপেন্ডিং অন লোকেশন এগুলো হয়। অনেকের মাল্টিপল থাকে, তাদের অবভিয়াসলি সিমটমস হবে, আর কিছু কিছু থাকে যাদের একটা। সেক্ষেত্রে ডিপেন্ডিং অন লোকেশন সিমটম হতেও পারে, নাও হতে পারে, কিন্তু ওই ডাক্তারের কাছে রেগুলার স্ক্রিনিং করলে অল্প অবস্থাতে ধরা পড়বে। কি কি থাকে ফাইব্রয়েডের সিমটম, লাইক ফ্রিকোয়েন্ট ইউরিনেশন, হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং, হ্যাঁ মেনস্ট্রুয়াল পিরিয়ড যেটা কিনা লাস্ট করছে মোর দ্যান 7 days, পেলভিক প্রেশার ফিল হয় বা পেন হয়, অনেকের কোমরে ব্যাক এক হয় বা লেগ পেন হতে পারে, কনস্টিপেশন। এবং এছাড়া সাবমিউকোজাল ফাইব্রয়েডের ক্ষেত্রে এটা ভীষণভাবে দেখা যায়, ইনফার্টিলিটিটা খুব বড় প্রবলেম। এবং অনেক সময় অনেক ক্ষেত্রে কিছু কিছু কাপল যারা যখন হয়তো বাচ্চার জন্য চেষ্টা করছে, হচ্ছে না, তখন ডাক্তারের কাছে গেছে, তখন গিয়ে ধরা পড়ছে যে তার হয়তো একটা এরকম ফাইব্রয়েড বসে রয়েছে। তো সেই কারণে ইনফার্টিলিটি অ্যান্ড অ্যাবডোমিনাল ব্লোটিং, তো এগুলো দেখা যায়। তো ডায়াগনোসিস সাধারণত যেটা ডাক্তাররা বলেন, ফার্স্ট লাইন হচ্ছে পেলভিক আল্ট্রাসাউন্ড, বা অনেক ক্ষেত্রে ডিটেলে দেখার জন্য এমআরআইও করতে পারেন। এছাড়া হিস্টেরোস্কোপি, এটা খুবই একটা কোনো রকম নন ইনভেসিভ, কোনো কাটাছেড়ার ব্যাপার নয়, একটা ক্যামেরা ঢুকিয়ে ভেতরে শুধু দেখা হয়, বা স্যালাইন ইনফিউশন সোনো হিস্টেরোগ্রাফি, হ্যাঁ সেটা দেখলে দেখা যায় ভেতরে ক্যাভিটিতে কোথায় কিরকম আছে। তো ডিপেন্ডিং অন কি ধরনের এক্সপেকটেশন, কি কতটা কমপ্লিকেটেড, লোকে ডিফারেন্ট অ্যাপ্রোচেস নেয়। অনেক ক্ষেত্রে কিছুই, যাদের ক্ষেত্রে হয়তো খুব স্মল ফাইব্রয়েড বা অ্যাসিম্পটোম্যাটিক, সেখানে সবসময় যে কিছু করতে লাগে তা নয়। বা কিছু কিছু ক্ষেত্রে যাদের খুব সমস্যা হচ্ছে, হয়তো মেডিকেশন দিতে হয়, নানা ধরনের হরমোনাল থেরাপি বা কোনো রিসেপ্টর মডিউলেটর সিমটম রিলিফের জন্য, বা মিনিমালি ইনভেসিভ কিছু কিছু এমআরআই গাইডেড ফোকাসড আল্ট্রাসাউন্ড বা ইউটেরাইন আর্টারি এম্বোলাইজেশনস। অনেক ক্ষেত্রে সার্জিক্যালি মায়োমেক্টমি, জাস্ট ফাইব্রয়েডটা রিমুভ করে দেয়া। আর ওয়ার্স্ট কেস সিনারিও, যেখানে হয়তো কেউ আর বাচ্চা চায় না, তাদের ক্ষেত্রে হিস্টেরেক্টমি, দ্যাট ইজ ইউট্রাস রিমুভাল। বাট এই অপশনস গুলো খুবই ডিটেলে ডাক্তারের সাথে আলোচনা করলে, ডিপেন্ডিং অন দ্য কেস, ওনারা সাজেস্ট করতে পারবেন, অ্যান্ড ডিপেন্ডিং অন হোয়াট দ্য পেশেন্ট ইজ এক্সপেক্টিং, যে তারা ইউট্রাস রাখতে চান না, ফার্দার প্রেগনেন্সি এক্সপেক্ট করছেন না, ডিপেন্ডিং অন দ্যাট ট্রিটমেন্ট অপশনস গুলো ভ্যারি করে। আউটসাইড অফ দ্যাট আর একটা খুব কমন প্রবলেম, যেটা নন ক্যান্সারাস কিন্তু হরমোনাল ইমব্যালেন্স হয়, সেটা হচ্ছে পিসিওএস, পলিসিস্টিক ওভারি সিনড্রোম। তো এইখানে কি হচ্ছে, এটা খুব
এখন খুব বেড়ে গেছে, অল্প বয়সী মেয়েদের ক্ষেত্রেও দেখা যায়। অফকোর্স যারা ইয়াং তাদের ক্ষেত্রে দেখা যায়, রিপ্রোডাক্টিভ এজে যারা আছে দেখা যায়। তো সেখানে কি হচ্ছে, নানা ধরনের আর কি প্রবলেমটা ওভারি থেকে রাইজ করছে রিপ্রোডাক্টিভ ইয়ার্সে। আর ইররেগুলার মেনস্ট্রুয়াল সাইকেলস হতে পারে, এক্সেস অ্যান্ড্রোজেন মানে মেল হরমোন যেটা, সেইটা অনেক পরিমাণ বেড়ে যায়, আর পলিসিস্টিক ওভারি থাকে আল্ট্রাসাউন্ডে। তো এগুলো হচ্ছে কি কিছু ক্রাইটেরিয়া যেগুলো ডাক্তাররা ব্যবহার করেন ডায়াগনোস করার জন্য, যে কতটা অ্যান্ড্রোজেন লেভেলস রয়েছে, কতটা হার্সুটিজম মানে প্রচুর পরিমাণে ফেসিয়াল হেয়ার, বডি হেয়ার, মাথার চুল পড়ে যাচ্ছে, এগুলো অনেক রকম সমস্যা হয়। অ্যাবসেন্ট বা ইনফ্রিকুয়েন্ট পিরিয়ডস প্রবলেম হতে পারে। হ্যাঁ, অ্যান্ড ওভারিতে আর কি গ্রেটার দ্যান 12 স্মল ফলিকলস, মানে ফলিকল যেগুলো আমাদের প্রত্যেক সাইকেলে ফলিকল থেকে এগ হয়, সেইটার সংখ্যাটা অনেক বেশি বেড়ে যায়, এবং ওভারিয়ান ভলিউমটাও গ্রেটার দ্যান 10 কিউবিক সেন্টিমিটার বেড়ে যায়। তো একটা আমি জাস্ট এক্সাম্পল পিকচার দিয়ে এখানে দেখাচ্ছি যে আল্ট্রাসাউন্ডে একটা ওভারিকে এরকম দেখতে লাগে, এটা হচ্ছে ওভারি, এটা তার রিপ্রেজেন্টেটিভ পিকচার, এটা নর্মাল ওভারির চেহারা এরকম। কিন্তু এবার যদি আমরা একটা পলিসিস্টিক ওভারি দেখি, এখানে দেখা যাচ্ছে অনেকগুলো এরকম দেখা যাচ্ছে। তো এইটা হচ্ছে একটা অ্যাবনর্মাল সিচুয়েশন। অবভিয়াসলি রেগুলার যদি ডাক্তারের কাছে যাওয়া হয় এবং যদি আল্ট্রাসাউন্ড করা হয়, যে সিমটমস গুলো আছে সেগুলো যদি হয় এবং তখন ডাক্তারের সাথে পরামর্শ করা হয়, তখন ওনারা ডেফিনেটলি যেটা করণীয় সেটা ওনারা গাইড করবেন। তো এজ গ্রুপ আর পিসিওএস কিরকম থাকছে না, 15 থেকে 19, মানে অনেক সময় দেখা যায় প্রথম যে সাইন্স গুলো সেগুলো ওখানেই হয়, কিন্তু যেহেতু ওটা পিউবার্টির টাইম, তাই অনেক সময় ওটা ইগনোরড হয়, অনেক সময় মানে নর্মাল পিউবার্টি রিলেটেড যে চেঞ্জেস গুলো হয় তার সাথে অনেক সময় কনফিউশন হয়। ইয়াঙ্গার অ্যাডাল্টস মোস্টলি 20 থেকে 30 বছর বয়সে, এটাই হচ্ছে মোস্ট কমন এজ ফর ডায়াগনোসিস ডিউ টু ফার্টিলিটি কনসার্নস। কারণ পিসিওএস থাকলে অনেক সময় ফার্টিলিটিতে প্রবলেম হয়, তখন লোকে ডাক্তারের কাছে যেতে পারে। বা কোনো সিভিয়ার সিমটম হতে আরম্ভ করলে, মানে একদমই পিরিয়ড বন্ধ হয়ে গেল, তখন ডাক্তারের কাছে লোকে কনসাল্ট করলে তখন টেস্টিং করে এগুলো ধরা যায়। 30 থেকে 40 বছর বয়সেও হতে পারে, তখনও সেম ফার্টিলিটি এভ্যালুয়েশন বা মেনস্ট্রুয়াল ইস্যুস হলে তখন ডাক্তারের কাছে। বা পোস্ট মেনোপজাল ওমেন যারা, তাদের ক্ষেত্রে অনেক সময় ইনসুলিন রেজিস্ট্যান্স বা মেটাবলিক সিনড্রোমস এগুলো পাওয়া যায় ইভেন দো মেনোপজ হয়ে গেছে। বাট তখন আর কি সেটা ডাক্তারই বলতে পারবেন যেটা পিসিওএস হিসেবে টার্ন হচ্ছে নাকি অন্য কিছু। তো রিস্ক ফ্যাক্টরস কিরকম কি কি থাকছে, পিসিওএস কেন হচ্ছে, একটা তো হচ্ছে সিমটমস যেটা আমি বললাম। আর সিমটমস এর মধ্যে যেটা আমরা জানি যে ইরেগুলার বা নো পিরিয়ডস, এক্সেস ফেশিয়াল অর বডি হেয়ার, মানে এগুলো যদি দেখা যায় তখন নিজেদেরকে কনসার্ন হয়ে সঙ্গে সঙ্গে গাইনোকোলজিস্টের সাথে গিয়ে আলোচনা করা দরকার যে এরকম কেন হচ্ছে। অ্যাকনি বা অয়েলি স্কিন, মুখে প্রচন্ড পরিমাণে হয়তো পিম্পল হচ্ছে, প্রচন্ড অয়েলি স্কিন হয়ে যাচ্ছে, হ্যাঁ ওয়েট গেইন হচ্ছে, ওয়েট লস হতে অসুবিধা হচ্ছে, মাথার চুল পাতলা হয়ে যাচ্ছে, বা ইনফার্টিলিটি কারোর যদি সমস্যা হয়ে থাকে সেটাতে সমস্যা, ডিপ্রেশন বা মুড চেঞ্জেস, ডার্ক প্যাচেস অফ স্কিন যেটা ঘাড়ের কাছে বা আমাদের আর্মপিটসে বা থাইয়ে, এইসব লোকেশনে এগুলো দেখলে তখন একটা ডাউট আসা উচিত যে নিশ্চয়ই কিছু সমস্যা, এবং ডাক্তারের সাথে কথা বলা দরকার। আর আমাদের আন্ডারলাইন কজ বলতে অনেক রকম হতে পারে, সেটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স একটা খুব কমন কজ, যার জন্য অনেক ক্ষেত্রে মেটফরমিন দেয় ডাক্তাররা। তো সেইটা একটা হয়। এছাড়া ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে, প্রিডিসপোজিশন মানে বংশে কারুর ছিল ওবিসিটি, বডি ওয়েট অত্যধিক বেশি, বা কোনো রকম হরমোনাল ইস্যু আছে, সেগুলোতে হতে পারে। তো তাই তখন নানা ধরনের কমন টেস্টিং হয় যেগুলো ডাক্তাররা প্রেসক্রাইব করেন ডিপেন্ডিং অন দ্য পেশেন্ট। হ্যাঁ, নানা ধরনের যে হরমোন টেস্টিং গুলো হয়, গ্লুকোজ টেস্ট বা ইনসুলিন রেজিস্ট্যান্সের টেস্ট, আল্ট্রাসাউন্ড করে দেখতে হয় যে ওই সিস দেখা যাচ্ছে কিনা ওভারিতে, যেরকম আমি দেখালাম, লিপিড প্রোফাইল বা আর জাতীয় মেটাবলিক যে প্যারামিটার্স গুলো আছে সেগুলো ডাক্তাররা টেস্টিং করেন। কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে এই জাতীয় সিমটম গুলো যদি দেখা যায় তখন সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যাওয়া উচিত। এবার ডিপেন্ডিং অন কি ধরনের ট্রিটমেন্ট সিমটম, সেই হিসেবে আর কি ট্রিটমেন্ট অ্যাপ্রোচেস গুলো হয়। যে অনেক সময় ইরেগুলার পিরিয়ডস হলে ডাক্তাররা ওষুধ দেবেন সেটাকে রেগুলার করার জন্য। এক্সেস হেয়ার বা অ্যাকনি হলে তখন হরমোনাল কিছু মেডিকেশন যেগুলো কিনা অ্যান্ড্রোজেনটাকে কমাবে সেই জাতীয় ওষুধ দিতে পারেন। ইনফার্টিলিটি ট্রিটমেন্ট করার জন্য ওভিউলেশন ইন্ডাকশন, সেটা ডিপেন্ডিং অন কার কি চয়েস। ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য অনেক ক্ষেত্রেই মেটফরমিন দেয় ডাক্তাররা। ওয়েট গেইন হলে সেখানে ডায়েট, এক্সারসাইজ, ওয়েট লস রেজিউমস বা আর যাবতীয় যা সেটা দেখা, মানে ডাক্তাররা বুঝিয়ে দেবেন। এবার কেন এটা জরুরি, কারণ পিসিওএস এর সাথে অনেক লং টার্ম হেলথ রিস্কস আছে। যদি ম্যানেজ না করা হয় তাহলে সেখান থেকে লং টার্মে টাইপ 2 ডায়াবেটিস, হার্টের অসুখ, এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া বা ক্যান্সার, হাই কোলেস্টেরল, স্লিপ অ্যাপনিয়া বা অ্যাংজাইটি বা ডিপ্রেশন এগুলো কিন্তু হতে পারে। তো সেই জন্য নিজেদেরকে খুব মানে নিজেদেরকে অ্যালার্ট থাকতে হবে যে এই জাতীয় কোনো আমি সিমটম দেখতে পাচ্ছি কিনা, এবং দেখলে সঙ্গে সঙ্গে ডাক্তারের সাথে কনসাল্ট করাটা খুব জরুরি। পিসিওএস ছাড়া আরো অন্য ধরনের সিস্ট হতে পারে বা সিস্ট লাইক লিশনস হতে পারে। তো সেগুলোর মধ্যে কি কি ধরনের হয়, যেরকম ইউটেরাইন সিস্ট কি ধরনের আছে, আমাদের নানা ধরনের ন্যাবোথিয়ান সিস্ট হয় সার্ভাইকাল লোকেশনে, সার্ভিক্সে। সেখানে কজ হচ্ছে ব্লক সার্ভিকাল গ্ল্যান্ডস। তো সার্ভিক্সে আমাদের গ্ল্যান্ডস থাকে, সেটা ব্লক হয়ে গেলে তখন সেখান থেকে সিস্ট হতে পারে। সবসময় যে সিমটম দেখা যায় তা নয়।
আর সাধারণত এগুলোকে কিছু করতে লাগে না। এন্ডোমেট্রিওটিক সিস্ট হয়, যেগুলো সেখানে ওভারি বা নিয়ার বাই ইউট্রাসের লোকেশন ওগুলো থাকে। সেখানে পেলভিক পেন হতে পারে, ইনফার্টিলিটি হতে পারে, ডিসমেনোরিয়া মানে ব্লিডিং এর ইস্যুস হতে পারে, অ্যাবনর্মাল ব্লিডিং যেটাকে বলা হয় সেটা হতে পারে। তো তার ডিপেন্ডিং অন প্রবলেম সেখানে ডাক্তাররা নানা ধরনের থেরাপি সাজেস্ট করতে পারে, লাইক হরমোনাল থেরাপি, সার্জারি বা সিমটোম্যাটিক হলে সেই ক্ষেত্রে। সিমিলারলি সিস্টিক ডিজেনারেশন অফ ফাইব্রয়েডস হয়, মানে কারুর ফাইব্রয়েড আছে, সে হয়তো ডাক্তারের কাছে যায়নি, সেজন্য ডিটেক্ট হয়নি, কিন্তু সেটা ভেতরে ভেতরে গ্রো করছে। এবার গ্রো করতে 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 এমন হয়ে গেল যে সেটা অনেকটাই সাইজে বড় হয়ে গেছে, মানে 5 সেন্টিমিটারের থেকে বেশি বড়। এবং সেটা যদি হয় তখন সেখানে ডিজেনারেশন অফ ফাইব্রয়েড টিস্যু আরম্ভ হয়। তো সেইখানে পেন হয়, তারপরে মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি হয়। তো তখন ডাক্তারের কাছে এনিওয়েজ যেতেই হয়, বাট তখন ওই সার্জিক্যাল রিমুভাল করতে হবে বা মনিটর করতে হবে। অ্যাডেনোমায়োটিক সিস্ট হতে পারে, যেগুলো মায়োমেট্রিয়ামেই হয়, মানে ইউট্রাসের যে মাসলটা যেটা আমি দেখালাম সেখানেই হয়। প্লাস এন্ডোমেট্রিয়াল টিস্যু ইনভেডিং মাসল ওয়াল, মানে এন্ডোমেট্রিয়ামটা যেটা ইউট্রাসে, যেটা নর্মাল এন্ডোমেট্রিয়াম, সেটা অ্যাবনর্মালি বিহেভ করে মাসেলের ভেতর ঢুকে যায়। তো সেইখান থেকে ইস্যুগুলো হয়। তারও অনেক রকম সিমটম আছে, হেভি ব্লিডিং, পেইনফুল পিরিয়ড, এনলার্জ ইউট্রাস। এবার অনেক ক্ষেত্রেই যেটা হয়, পিরিয়ডস হলে পেন হয়, এটা এমনকি বড় ব্যাপার। হ্যাঁ, কিন্তু পেনের মাত্রাটা কতটা, একটা মানে অল্প পরিমাণ পেন যেটা টলারেবল, নাকি ওষুধ খেতে হচ্ছে, শুয়ে পড়তে হচ্ছে, উঠতে পারছে না, এই যে তফাৎটা, এইটা বুঝে ডাক্তারকে দেখানোটা খুব জরুরি। সিমিলারলি ইউটেরাইন এন্ডোমেট্রিয়াল সিস্ট যেগুলো হয়, সেখানে ইউটেরাইন লাইনিং এ এন্ডোমেট্রিয়ামে হয়, এবং তখনও অনেক সময় অ্যাসিমটোম্যাটিক হতে পারে, বাট অনেক ক্ষেত্রে আবার ইরেগুলার ব্লিডিং ও কজ করতে পারে। তো সেইটা ডিপেন্ডিং অন, এবার যার সিমটম হচ্ছে সে তো যাবেই ডাক্তারের কাছে, কিন্তু সিমটম না হলেই যে সবকিছু সুস্থ আছে সেটা কিন্তু নয়। তো সেই জন্য রেগুলার স্ক্রিনিং ডাক্তারের কাছে যাওয়াটা খুব জরুরি। তো এইগুলো হচ্ছে ওভারঅল, লাইক কি কি ধরনের অ্যাবনর্মালিটিস, প্রবলেমস ফিমেল সিস্টেমে আমাদের থাকতে পারে সেইগুলো, এবং তার কি কি প্রিভেনশন, আর কি কি সিমটমস, আর কি কি টেস্ট কি কি করানো উচিত, আর কখন সেটা নিয়ে কনসার্ন হওয়া উচিত, সেইটা, এটা হচ্ছে একটা ডিটেল আউটলুক। হ্যাঁ, একদমই। আমরা অনেকটাই বিস্তারিত জায়গায় মানে ক্যান্সার থেকে শুরু করে তার পরের যে জায়গাগুলো, ভ্যাকসিন, এবং তারপরে এই ক্যান্সার ছাড়াও যে একটা ফেমিনাইন জেনিটাল সিস্টেমের মধ্যে যে সমস্ত গ্রোথ গুলো হয়, তার মধ্যে সিস পিসিওএস, সেগুলো সবটা নিয়ে আমরা ডিটেলসে জানলাম কেন হয় এবং তার থেকে আমাদের কি কি হেলথ হাইজিন মেনটেনের জায়গাটাও চলে এলো। এবার একটা একদম বেসিক প্রশ্ন দিয়ে আমি শেষ করব হুম হুম আলোচনাটা। সেটা হচ্ছে মানে একদম জেনারেল একটা ভিউজ, যে ক্যান্সার হলে মূলত এটা সবার ধারণা হয়ে গেছে, তার ট্রিটমেন্টটা কেমোথেরাপিতে করতে হয় হুম বা রেডিওথেরাপি প্রসেসটা পরে আসে। তো হুম আমরা এখন দেখতে পাচ্ছি যে অনেক সময়তেই কেমোথেরাপি হয়তো হয়েছে, হয়তো আর্লি ডিটেকশনও হয়ে গেছে, তারপরে তার কেমোথেরাপি চলেছে, হয়ে সবটাই হয়েছে প্রসিডিওর, কিন্তু কোথাও গিয়ে আবার দেখা যায় ক্যান্সারটা রিল্যাপস হচ্ছে। হুম ঠিক আছে, সেটা আবার ফিরে আসছে। বা হয়তো দেখা যায় যে একটা পার্টিকুলার অর্গানের যে ক্যান্সারটা সেটা হয়তো কিওর হয়ে গেছে, আবার কোনো একটা অন্য অর্গানে হয়তো নতুন করে হচ্ছে। তো এই জায়গাটা কেন হচ্ছে, এবং এটা নিয়ে মানুষের মধ্যে অনেক রকমের কনফিউশন তৈরি হয়। তো হুম। এইটা একটু ক্লিয়ারলি তুমি যদি একটু বলে দাও, তাহলে আমরা এই জায়গাটার আলোচনাটার পুরো কমপ্লিট একটা ভিউজ পাবো। একদম। হ্যাঁ, এটা একটা খুব কমন প্রবলেম, যেখানে দেখা যায় যে ক্যান্সার ইনিশিয়ালি ডিটেক্ট হলো, ট্রিটমেন্ট হলো, কিন্তু 5 বছর তাকে বলা হলো সে সুস্থ, কিন্তু আবার ফিরে এলো। তো অনেক ক্ষেত্রে যেটা দেখা যায় যে ক্যান্সারের এই যে সেলগুলো যখন গ্রো করতে থাকছে, তখন ওদের প্রত্যেকটা সাইকেলেই কিছু কিছু নতুন নতুন মিউটেশন হতে থাকে। এবার দুটো সিচুয়েশন হতে পারে। এক হচ্ছে, ট্রিটমেন্ট শুরু হওয়ারই আগে কিছু কিছু হয়তো অ্যাকোয়ার্ড রেজিস্ট্যান্স, মানে কিছু মিউটেশন ছিল যেটা তাকে ওই ট্রিটমেন্টে রেজিস্ট্যান্ট করেই থাকতো। এবার যেগুলো হয়তো রেজিস্ট্যান্ট নয়, সেইগুলো ট্রিটমেন্টের জন্য মরে গেল সেলগুলো। কিন্তু যেগুলোতে মিউটেশনটা অলরেডি ছিল শুরু থেকে, সেইটা আবার আফটার ট্রিটমেন্ট নতুন একটা লোকেশনে গিয়ে নতুন করে টিউমার ফর্ম করতে পারে। এবং অনেক ক্ষেত্রে যেটা হয়, আমাদের যে ডায়াগনস্টিক টেস্টিং গুলো ব্যবহার করা হচ্ছে তার সেন্সিটিভিটিটা কতটা, মানে হয়তো খুব ছোট মাইক্রোমেটাস্টেসিস কোথাও একটা ছিল, কিন্তু আমাদের যে ডায়াগনস্টিকটা সেটা হয়তো অতটা সেন্সিটিভ নয় যে ওই সামান্য 4-5টা সেলকে ডিটেক্ট করবে, যেটা হয়তো শরীরের অন্য কোনো লোকেশনে গিয়ে বসে আছে। তো সেইটা তখন চুপচাপ থাকে। পরে যখন ট্রিটমেন্ট ট্রিটমেন্ট সব বন্ধ হয়ে গেছে, তাকে বলা হয়েছে সে সুস্থ, যদিও রেগুলার তখনো লোকে চেক আপ করতে বলে, ফলো আপ চেক আপ যেটাকে বলা হয়। এবার সেটা অনেকে করেন, অনেকে করেন না, ডিপেন্ডিং, কারণ অনেকেই ধরে নেন যে ওটা তো সেরে গেছে, ডাক্তার বলে দিয়েছে আর কিছু নেই, আমার সব ট্রিটমেন্ট বন্ধ হয়ে গেছে, ও ঠিক আছে, প্রথম 1 বছর গেলাম, 2 বছর গেলাম, তারপরে আর কেউ অতটা মাথা ঘামাচ্ছে না, আমি সুস্থ হয়ে গেছি। কিন্তু অনেক ক্ষেত্রেই সেটা কিন্তু হয় না। একটা রেগুলার চেক আপ ইয়ারলিতে না থাকলে এই যে যে সেলগুলো বেঁচে যাচ্ছে, যেখানে ট্রিটমেন্টে কোনো এফেক্ট হচ্ছে না, সেই সেলগুলো তখন কোনো রকম কিছু না পেয়ে আবার বাড়তে শুরু করে, এবং সেটা হয়তো তখন অন্য একটা লোকেশনে অলরেডি চলে গেছে, এবং গিয়ে সেখানে এই গ্রোথটা আবার ডেভেলপ করে। এছাড়া আরেকটা যেটা হয়, সেটা হচ্ছে অ্যাকোয়ারও করতে পারে, মানে ট্রিটমেন্টের চলাকালীন।
মানে এইটা যেরকম ইন্ট্রিনসিক একটা মিউটেশন, তো এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে এই সেলটা ইনহেরেন্টলি রেজিস্ট্যান্ট, এই তিনটে সেল। তো এইটা হচ্ছে ছিল অলরেডি, তো আমি এখানে ড্রাগ ট্রিটমেন্ট করলাম, কিন্তু এই সেলগুলো কিন্তু মরলো না, এগুলো এখানে গিয়ে নতুন করে ড্রাগ রেজিস্ট্যান্ট টিউমার ফর্ম করলো। কিন্তু আবার অ্যাকোয়ায়ার্ড রেজিস্ট্যান্স মানে যখন ট্রিটমেন্টটা দেয়া হচ্ছে, সেই ট্রিটমেন্টটা চলাকালীন ওই ট্রিটমেন্টের প্রেজেন্সে কোনো একটা সেল হয়তো ওই পার্টিকুলার মিউটেশন গুলোকে অ্যাকোয়ার করলো। এবার তখন কি হচ্ছে, ওই ট্রিটমেন্টের প্রেজেন্সে শুধু ওই সেলগুলোই বেঁচে থাকছে, বাকিগুলো মরে যাচ্ছে, সেটা আবার অন্য লোকেশনে গিয়ে নতুন করে টিউমার ফর্ম করছে। সো তার মানে দুটোই হতে পারে। একটা হচ্ছে শুরু থেকেই ছিল, এই তিনটে সেল হয়তো আলাদা ছিল বাকিগুলোর চাইতে, যদিও মানে ক্যান্সার তো এমনিতেই হেটারোজিনিয়াস, ওখানে তো সবকটা সেল সমান নয়, প্রত্যেকটা সেলের নিজস্ব নিজস্ব ব্যবহার আছে। তো তার মধ্যে হয়তো কি কটা সেল ছিল যেগুলো ইনহেরেন্টলি রেজিস্ট্যান্ট ছিল, সেটা ট্রিটমেন্টের প্রেজেন্সেও সার্ভাইভ করেছে, এবং সেইটা পরে গিয়ে ড্রাগ রেজিস্ট্যান্ট টিউমার তৈরি করছে আফটার ট্রিটমেন্ট। আবার কিছু ক্ষেত্রে ট্রিটমেন্ট চলাকালীন তার রেজিস্ট্যান্স ডেভেলপ হলো, সেইটা আবার আফটার ট্রিটমেন্ট নতুন লোকেশনে গিয়ে ফর্ম করছে। তো এইরকম ভাবেই হতে পারে। এছাড়া আরো অনেকগুলো মানে মেকানিজম আছে, এটা তো হতেই, মানে গোটা ব্যাপারটাই মিউটেশন কতটা অ্যাকোয়ার করছে তার উপর ডিপেন্ড করছে, কিন্তু সেখানে আরো মানে ফার্দার ফ্যাক্টরস আছে যেগুলো আরো ইনডেপথ মানে বায়োলজি ডিটেলস, সেটা হচ্ছে জেনেটিক ফ্যাক্টরস, যেটা আর কি 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 মিউটেশন তার মধ্যে থাকছে, গ্রোথ ফ্যাক্টরস কি কি তার ওভার এক্সপ্রেস হচ্ছে, হ্যাঁ ডিএনএ রিপেয়ার ক্যাপাসিটি, যেটা আমি আগেই বলেছিলাম ডিএনএ রিপেয়ার করা, সেটা সেটা হচ্ছে আমাদের ডিএনএ রিপেয়ারটা যেরকম একটা নর্মাল সেলকে নর্মাল রাখতে যতটা সাহায্য করে, তেমনি আবার ক্যান্সারে ডিএনএ রিপেয়ারটা বেড়ে গেলে কেমোথেরাপি দিলে সেটা আবার কাজ করে। তো সেইটাও আর একটা ব্যাপার। তো সেই নানা ধরনের এই মিক্স অ্যান্ড ম্যাচ হয়ে তখন কোনো কোনো টিউমার গুলো এই এসকেপ করতে থাকে ডিজিজকে, এবং এই জিনিসগুলো হওয়ার প্রবণতাটা বেড়ে যায় যত পরবর্তীকালে গিয়ে রোগটা ধরা পড়ে। তার কারণ হচ্ছে ক্যান্সারের প্রসেসটা অনেকটা এভলিউশনের মতো, তো যত সময় যাচ্ছে তত ক্যান্সারটা কিন্তু আরো বেশি আর কি পাকাপোক্ত হচ্ছে। তো সেই কারণে তখন সেটা মানে ট্রিটমেন্টটাকে আর কি বাইপাস করার পদ্ধতিগুলো আরো ডেভেলপ হচ্ছে। তো সেই কারণে আর্লি স্টেজে ধরা পড়লে সেইগুলোকে কমানো যায়। কোথায় কমানো যায় না, এই সাইজটা, বিফোর ট্রিটমেন্ট আমার কটা সেল আছে, বিফোর ট্রিটমেন্ট যত আমার সেলের সংখ্যা কম থাকবে, তত চান্স কম যে তার এই এতগুলো মিউটেশন থাকবে যেটা কিনা ট্রিটমেন্টে ড্রাগ ট্রিটমেন্ট সাইকেলে সার্ভাইভ করতে পারবে, যত কম। কারণ এইটা হচ্ছে নেক্সট যে টিউমারটা ফর্ম করছে যেটা কিনা আফটার ট্রিটমেন্ট, সেইখানে তত কম সংখ্যক সেল থাকবে এবং হওয়ার চান্সটা প্রবাবিলিটিটা তত কমে যাবে। এইটা হচ্ছে। একদমই মানে তুমি হ্যাঁ হুম, বলো। আমি হ্যাঁ হ্যাঁ এবার আমরা একদমই আর কিছুক্ষণ সময় বাকি আছে আমাদের। তো যেটা বুঝতে পারলাম মানে একদমই যেটা আর্লি ডিটেকশনের জায়গাটা বারবার ফোকাসড হচ্ছে মানে সবকটা আলোচনাতেই। এবং তার সঙ্গে তুমি তো আমাদের প্রিকশনের মধ্যে অন্যান্য জায়গাগুলো আলাদা করে বলেই দিয়েছো, যে ডায়েট, মডার্ন লাইফ স্টাইলের মধ্যে আমরা কি কি জিনিসগুলো কার্সিনোজেনিক এক্সপোজার পাচ্ছি কি পাচ্ছি না সেই জায়গার মেজার গুলো বলেছো। তো একদম এবার শেষে আমি একদম বলবো যে একটা কনক্লুশন দিতে, তাহলে এই আর্লি ডিটেকশনটা তোমার আলোচনার গোটা ব্যাপারটার মধ্যে একটা ক্যান্সার অ্যাওয়ারনেস এবং তার সঙ্গে প্রিকশন মেজার হিসাবে উঠে এলো। তো তুমি একটা কনক্লুড করে এবার জিনিসটাকে আমি ক্রাক্সটা বলতে হয় তাহলে শেষ কি করার হবে, দিকে। মানে এটার ক্রাক্সটা কি, মানে একটা। হ্যাঁ, সেটা সেটা আচ্ছা। বুঝতে পেরেছি। এবার সেটাতে যাওয়ার আগে আমি একটা ছোট্ট করে ইমিউনোথেরাপির ব্যাপারে একটু বলে দিতে চাই। ইমিউনোথেরাপিটা এখন খুব লেটেস্ট আপডেটেড টেকনোলজি। তো সেখানে কি হচ্ছে, আমাদের ইমিউন সিস্টেমের সেলগুলোকে নিয়েই এটাকে চেষ্টা করা হচ্ছে যাতে টিউমারটাকে আটকানো যায়, এবং তার নানা রকম মানে পদ্ধতি আছে। তো টিউমার মাইক্রো এনভায়রনমেন্টে নানা ধরনের সেল থাকে, মানে লিম্ফোসাইট যেগুলো কিনা আমাদের হোয়াইট ব্লাড সেলস, অ্যান্টিজেন হুম হুম। প্রেজেন্টিং সেলস, বা আরো যেগুলো ফাইব্রোব্লাস্ট, এমনি ব্লাড ভেসেল যেগুলো টিউমারকে সাপ্লাই করে। তো নানাভাবে সেইগুলোকে অ্যাটাক করে এখন ইমিউন থেরাপি ব্যবহার করা হচ্ছে সেটাকে করার জন্য। তো অ্যান্টিবডি হচ্ছে, মানে এটা আমি এই প্রসঙ্গে বলছি যে অনেক ক্ষেত্রে যেহেতু আমরা বললাম যে কেমোথেরাপি কাজ করে না, তখন এই ইমিউনোথেরাপিটা অনেক ক্ষেত্রে কাজে দেয়। তো সেইখানেই ইমিউনোথেরাপি এই অ্যান্টিবডি বেসড হতে পারে। সাইটোকাইন মানে আমাদের কিছু কিছু সিগন্যালিং মলিকিউল থাকে যেটা ইমিউন সিস্টেমকে আরো মানে শক্তপোক্ত করতে সাহায্য করে। কার টি সেলস বলে একটা নতুন সেল আছে যেটা স্পেসিফিক্যালি ক্যান্সারকে টার্গেট করে। ভাইরাস কিছু থাকে যারা টিউমারকে টিউমার সেলগুলোকে সিলেক্টিভলি মারে। আর ভ্যাকসিনও আছে, যেটা আমি বললাম ভ্যাকসিন ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট, কারণ ভ্যাকসিন নেওয়া মানেই হচ্ছে ইমিউনিটিটাকে তৈরি করা যাতে এই জাতীয় কোনো যদি সমস্যা হয় তখনই সঙ্গে সঙ্গে রুখে দাঁড়াবে। তো এইখানেই আসছে যে যে ক্যান্সার গুলো লেটস সে খুব একটা কাজ করছে না কেমোতে, তখন সেখানে এই জাতীয় থেরাপি গুলো অনেক সময় ব্যবহার করা হয় কম্বিনেশনে। তো সেখানে আর কি প্রিসাইসলি লং টার্ম রেমিশনের জন্য ইউজ করা হয়। আর
মেটাস্ট্যাটিক ক্যান্সার, অ্যাডভান্সড ক্যান্সার, হ্যাঁ, যেখানে পোস্ট সার্জারি, একটা অলরেডি সার্জারি হয়েছে রিমুভ করার জন্য টিউমার, কিন্তু তারপরে এটা দেওয়া হয় অ্যাডজুভেন্ট থেরাপি হিসেবে। তারপরে রিল্যাপসড ক্যান্সার হলে, মানে যেখানে আমি যেটা এক্ষুনি বললাম যে কেমো বা রেডিয়েশন ফেল করেছে, তখন সেটা এখানে ইউজ করা যেতে পারে। বা সার্জারি করার আগে জিনিসটাকে ছোট করার জন্য, তখন মানে শ্রিঙ্ক করার জন্য টিউমারটাকে সার্জারির আগে, তখন নিউ অ্যাডজুভেন্ট থেরাপি দেওয়া হয়। বা অনেক ক্ষেত্রে আর্লি স্টেজ ক্যান্সার